হ্যালো বন্ধুরা, তোমরা যারা যারা আরআরবি গ্রুপ ডি, এনটিপিসি, ডাব্লিউবিপি, এসএসসি জিডি প্রভৃতি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব 30টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার তোমরাও চেষ্টা করবে এবং এই 30টি প্রশ্নের মধ্যে কতগুলি উত্তর দিতে পারলে তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো শুরু করি। তো দেখো, আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, টোকোফেরল। ভিটামিন ই সাধারণত বন্ধ্যাত্ব প্রতিরোধ করতে সাহায্য করে। তো ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড এবং ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। এগুলা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, হাইড্রার এন্ডোডার্মে অবস্থিত দংশক অঙ্গের নাম কি? তো দেখো, হাইড্রা একটোডার্মে অবস্থিত দংশক অঙ্গের নাম হলো নিমাটোসিস্ট। এটি সাধারণত হাইড্রার আত্মরক্ষা এবং শিকার ধরার জন্য ব্যবহৃত একটি বিশেষ অঙ্গাণু। পরবর্তী প্রশ্ন, আরশোলার হৃৎপিণ্ডে কতগুলি প্রকোষ্ঠে বিভক্ত? আরশোলার হৃৎপিণ্ড কতগুলি প্রকোষ্ঠে বিভক্ত? তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 13টি প্রকোষ্ঠে বিভক্ত। পরবর্তী প্রশ্ন, মানবদেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি কোনটি? তো দেখো, মানবদেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি হলো অপশন বি, প্লীহা। প্লীহা হচ্ছে মানুষের দেহের সবথেকে বড় লসিকা গ্রন্থি, আর এটি পেটের বাম দিকে থাকে। এটি রক্ত পরিশোধন করে এবং রোগ প্রতিরোধে প্রয়োজনীয় শ্বেত রক্তকণিকা তৈরি করে। পরবর্তী প্রশ্ন, পেডোলজি বলতে কি বোঝায়? পেডোলজি বলতে কি বোঝায়? তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে পেডোলজি হলো মৃত্তিকা বিজ্ঞানের একটি শাখা, যেখানে মাটির উৎপত্তি, গঠন এবং শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করা হয়। অর্থাৎ এটি সাধারণত মাটি বিষয়ক গবেষণা। পেডোলজি হলো মাটি বিষয়ক গবেষণা। পরবর্তী প্রশ্ন, ইস্ট থেকে কোন উৎসেচক পাওয়া যায়? ইস্ট থেকে কোন উৎসেচক পাওয়া যায়? তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, জাইমেজ। জাইমেজ উৎসেচকটি পাওয়া যায় ইস্ট থেকে। জাইমেজ উৎসেচকটি পাওয়া যায়। এটি শর্করাকে অ্যালকোহল এবং কার্বন ডাই অক্সাইডে রূপান্তরিত করে। পরবর্তী প্রশ্ন, সিএনএস এর পুরো নাম কি? সিএনএস এর পুরো নাম কি? তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সিএনএস এর পুরো নাম হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। মূলত মস্তিষ্ক এবং মেরুরজ্জু নিয়ে গঠিত। এটি শরীরের সমস্ত সংবেদন গ্রহণ এবং বিভিন্ন কার্যাবলীর সমন্বয় সাধন করে। পরবর্তী প্রশ্ন, গুরু মস্তিষ্কের অন্তর্ভাগকে কি বলা হয়? গুরু মস্তিষ্কের অন্তর্ভাগকে কি বলা হয়? তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে সেরিব্রাল মেডুলা বলা হয়। গুরু মস্তিষ্কের বাইরের ধূসর অংশকে সাধারণত কর্টেক্স এবং ভিতরের সাদা অংশকে মেডুলা বলা হয়। আর মেডুলা মূলত স্নায়ুতন্ত্র বা হোয়াইট ম্যাটার দিয়ে গঠিত হয়। পরবর্তী প্রশ্ন, ব্ল্যাকফুট রোগ সাধারণত কোন পদার্থের সংস্পর্শে হয়? তো ব্ল্যাকফুট রোগ বা ব্ল্যাকফুট ডিজিজ দীর্ঘ সময় ধরে আর্সেনিকযুক্ত দূষিত পানীয় জল পান করলে ব্ল্যাকফুট রোগটি দেখা যায়। এর ফলে হাতের তালু এবং পায়ের তলায় কালো রঙের ক্ষত দাগ তৈরি হয়। পরবর্তী প্রশ্ন, জেনেটিক কোডের আবিষ্কারক কে ছিলেন? এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, হরগোবিন্দ খুরানা। জেনেটিক কোডের আবিষ্কারক ছিলেন হরগোবিন্দ খুরানা। বিজ্ঞানী হরগোবিন্দ খুরানা জেনেটিক কোড আবিষ্কার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য তিনি 1968 সালে নোবেল পুরস্কার পান। পরবর্তী প্রশ্ন, স্কারবি রোগ প্রতিরোধে কোন ভিটামিন সাহায্য করে? স্কারবি রোগ সাধারণত দন্তক্ষয় বা দাঁতের সমস্যা ঘটিত রোগ হচ্ছে স্কারবি রোগ। তো এই রোগে সাধারণত ভিটামিন সি জাতীয় খাবার খেলে তা প্রতিরোধ করা সম্ভব। অর্থাৎ টক জাতীয় খাবার খেলে এই স্কারবি রোগ প্রতিরোধ করা সম্ভব, কেননা এই টক জাতীয় ফলে ভিটামিন সি লক্ষ্য করা যায়। পরবর্তী প্রশ্ন, নাল ভেক্টরের মান কত হয়? নাল ভেক্টরের মান কত হয়? তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 0 হয়। নাল ভেক্টরের মান 0 হয়। যে ভেক্টরের মান 0 তাকে আমরা নাল বলে থাকি। পরবর্তী প্রশ্ন, সনক বলতে কি বোঝায়? সনক বলতে কি বোঝায়? তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, শব্দের উৎসকে আমরা সনক বলে থাকি। শব্দের উৎসকে আমরা সনক বলে থাকি। পরবর্তী প্রশ্ন, জিপসামের রাসায়নিক নাম কি? জিপসামের রাসায়নিক নাম কি? তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে ক্যালসিয়াম সালফেট। জিপসামের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম সালফেট। জিপসাম হলো একটি নরম সালফেট খনিজ, যার রাসায়নিক নাম হলো ক্যালসিয়াম সালফেট। আর এর সংকেত হচ্ছে CaSO4 2H2O। সংকেত হচ্ছে এটা, মনে রাখবে। পরবর্তী প্রশ্ন,
পচা মাখনে সাধারণত কোন অ্যাসিড থাকে? পচা মাখনে সাধারণত কোন অ্যাসিড থাকে? তো দেখো, মাখন যখন পচে বা নষ্ট হয়ে যায় তখন তাতে রাসায়নিক বিক্রিয়ার ফলে বিউটারিক অ্যাসিড উৎপন্ন হয়, আর এই অ্যাসিডের উপস্থিতির জন্যেই পচা মাখন দুর্গন্ধ হয়। পরবর্তী প্রশ্ন, লিউকোমিয়া কী ধরনের রোগ? লিউকোমিয়া কী ধরনের রোগ? তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে রক্তের ক্যান্সার। রক্তের ক্যান্সার হচ্ছে লিউকোমিয়া। তো লিউকোমিয়া হলো শ্বেত রক্তকণিকার এক ধরনের ক্যান্সার, যা মানুষের অস্থিমজ্জায় শুরু হয়, আর এর ফলে রক্তের অস্বাভাবিক কোষের সংখ্যা বেড়ে যায় এবং শরীরে রোগ প্রতিরোধ করার ক্ষমতা কমে যায়। পরবর্তী প্রশ্ন, চীনের প্রাচীরের দৈর্ঘ্য কত? তো দেখো, চীনের প্রাচীরের দৈর্ঘ্য হচ্ছে প্রায় 13,000 মাইল। চীনের প্রাচীরের দৈর্ঘ্য হচ্ছে প্রায় 13,000 মাইল, যার দৈর্ঘ্য 21,000 কিলোমিটার, যার পরিমাণ 21,000 কিলোমিটার। পরবর্তী প্রশ্ন, সাধারণ মশার মধ্যে কতটি ক্রোমোজোম থাকে? সাধারণ মশার মধ্যে মোট 6টি ক্রোমোজোম থাকে, অর্থাৎ 3 জোড়া ক্রোমোজোম থাকে মশার মধ্যে। তো মশার দেহকোষে 3 জোড়া বা 6টি ক্রোমোজোম থাকে, আর এই ক্ষুদ্র সংখ্যক ক্রোমোজোমের কারণে এদের জেনেটিক গঠন নিয়ে গবেষণা করা সহজ হয়। পরবর্তী প্রশ্ন, মুল্লা পেরিয়ার ড্যাম কোন রাজ্যে অবস্থিত? মুল্লা পেরিয়ার ড্যাম কোন রাজ্যে অবস্থিত? তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, কেরালা রাজ্যে অবস্থিত হচ্ছে মুল্লা পেরিয়ার ড্যাম, আর এটি কেরালা রাজ্যে পেরিয়ার নদীর উপর অবস্থিত। তবে এটি দীর্ঘকালীন চুক্তির ভিত্তিতে এই বাঁধটি তামিলনাড়ু রাজ্য পরিচালনা করে। পরবর্তী প্রশ্ন, ইটালি থেকে আলবানিয়াকে পৃথক করেছে কোন প্রণালী? ইটালি থেকে আলবানিয়াকে পৃথক করেছে কোন প্রণালী? তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে ওট্রানোটো প্রণালী। ওট্রানোটো প্রণালী অ্যাড্রিয়াটিক সাগরকে আয়োনিয়ান সাগরের সাথে যুক্ত করেছে। এই জলপথটি দক্ষিণ ইটালিকে আলবেনিয়া উপকূল থেকে ভৌগোলিকভাবে পৃথক করেছে এই ওট্রানোটো প্রণালী। পরবর্তী প্রশ্ন, যুগলাঙ্গুরীয় গ্রন্থটির লেখক কে? যুগলাঙ্গুরীয় গ্রন্থটির লেখক কে? তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1874 থেকে 76 সালের মধ্যে এই গ্রন্থটি রচনা করেন। পরবর্তী প্রশ্ন, 2025 সালের মহিলা ক্রিকেট বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? তো দেখো, আমরা সকলেই জানি 2025 সালে মহিলা ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল আমাদের দেশ ভারতবর্ষেই, আর এই বিশ্বকাপের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত, যা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারত প্রথমবারের মতো মহিলা ক্রিকেট বিশ্বকাপ জিতে নিয়েছিল। পরবর্তী প্রশ্ন, ভারত কবে থেকে রাষ্ট্রসংঘের সদস্য দেশ হিসেবে অন্তর্ভুক্ত হয়? তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে 1945 সাল থেকে। ভারত 30শে অক্টোবর 1945 সালে রাষ্ট্রসংঘের সনদে স্বাক্ষর করে প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে যোগদান করে। ভারত স্বাধীনতা লাভের আগেই এই বিশ্ব সংস্থার সদস্যপদ লাভ করেছিল। পরবর্তী প্রশ্ন, সাগর বাহেতি কে? সাগর বাহেতি কে? তো দেখো, সাগর বাহিতি হলো একজন বিখ্যাত ম্যারাথন রানার। সাগর বাহিতি হলেন ভারতের একজন প্রখ্যাত দৃষ্টিহীন ম্যারাথন দৌড়বিদ। তিনি বোস্টন ম্যারাথন সম্পন্নকারী প্রথম দৃষ্টিহীন ভারতীয় অ্যাথলেটিক্স হিসেবে পরিচিত। পরবর্তী প্রশ্ন, বিশ্ব হেরিটেজ দিবস কবে পালন করা হয়? বিশ্ব হেরিটেজ দিবস কবে পালন করা হয়? তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে প্রতি বছর বিশ্ব হেরিটেজ দিবস 18ই এপ্রিল। 18ই এপ্রিল পালন করা হয়। ইউনেস্কো এই দিবসটি পালনের অনুমোদন দেয়। পরবর্তী প্রশ্ন, মিসেস ইউনিভার্স খেতাবজয়ী প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন? মিসেস ইউনিভার্স খেতাবজয়ী প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন? তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, সুস্মিতা সেন। সুস্মিতা সেন ছিলেন মিসেস ইউনিভার্স খেতাবজয়ী প্রথম ভারতীয় মহিলা। এবং মিস ওয়ার্ল্ড খেতাবজয়ী ভারতের প্রথম মহিলা হচ্ছে রীতা ফারিয়া, এবং 2025 সালে মিস ওয়ার্ল্ড জিতেছিল শেরি সিং, এটা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, 1912 সালে ভাইসরয় লর্ড হার্ডিঞ্জের উপর বোমা হামলা কে করেছিল? তো দেখো, 1912 সালে 23শে ডিসেম্বর দিল্লির চাঁদনি চকে লর্ড হার্ডিঞ্জের উপর বোমা নিক্ষেপ করেছিলেন রাসবিহারী বসু, যা দিল্লি ষড়যন্ত্র মামলা নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, তাপের উত্তম শোষক কোন ধরনের তল? তাপের উত্তম শোষক কোন ধরনের তল? তো দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে কালো অমসৃণ তল। কালো অমসৃণ তল প্রায় সব ধরনের বিকীর্ণ তাপ শোষণ করে নিতে পারে, আর এটি হলো উত্তম শোষক। অন্যদিকে সাদা চকচকে তল হলো প্রতিফলিত তল, বা সবথেকে বেশি প্রতিফলিত করে সাদা এবং মসৃণ তল।
পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম ব্যারেজ কোনটি? ভারতের বৃহত্তম ব্যারেজ কোনটি? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থিত গঙ্গা নদীর উপর ফারাক্কা ব্যারেজ, যেটি মুর্শিদাবাদে অবস্থিত। ফারাক্কা ব্যারেজ হচ্ছে ভারতের বৃহত্তম ব্যারেজ। পরবর্তী প্রশ্ন, ভারতের সবচেয়ে উঁচু যুদ্ধক্ষেত্র কোনটি? ভারতের সবচেয়ে উঁচু যুদ্ধকেন্দ্র কোনটি? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, সিয়াচেন। হিমালয় পর্বতমালার কারাকোরাম পর্বত শ্রেণীতে অবস্থিত সিয়াচেন হিমবাহ হলো বিশ্বের উচ্চতম রণক্ষেত্র, আর এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 20,000 মিটার উচ্চতায় অবস্থিত। পরবর্তী প্রশ্ন এবং আমাদের শেষ প্রশ্ন এবং একটা বাড়তি প্রশ্ন, দেখো ভারতের দীর্ঘতম সমুদ্র তট কোনটি? ভারতের দীর্ঘতম সমুদ্র তট কোনটি? তো দেখো এখানে সঠিক উত্তর হচ্ছে ভারতের দীর্ঘতম সমুদ্র তট হচ্ছে তামিলনাড়ুর চেন্নাই শহরে অবস্থিত মেরিনা বিচ। মেরিনা বিচ হলো ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত, আর এটি বঙ্গোপসাগরের কোল ঘেঁষে প্রায় 13 কিলোমিটার বিস্তৃত। তো বন্ধুরা, এই ছিল আমাদের 30টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন। এই 30টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।